ক্ষমতা পেয়ে মানুষ কতটা আত্মপ্রবঞ্চক হয়ে ওঠে এটা আমরা বর্তমানে খুব বিশেষ করে লক্ষ্য করছি। তার কারণ হচ্ছে গত 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারা দুইটি নির্বাচন একেবারে তাদের ইচ্ছে মতো নিয়ে করেছে। জনগণের সাথে কোনো সম্পৃক্ত ছিল না। 10% 14% ভোটে তারা নির্বাচিত হয়ে তারা এই বাংলাদেশের মসনদ দখল করেছিল। আজকে যেই পরিস্থিতিটা, যেই পরিণতিটা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, পৃথিবীর ইতিহাসে আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখেন, কোথাও কোনো দেখবেন না যে কোনো দেশের প্রাইম মিনিস্টার পদত্যাগ করার পর 300 আসনের এমপি মন্ত্রীরা তারা বিভিন্ন দেশে পালিয়ে গেছে এবং বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করছে এবং আত্মগোপনে রয়েছেন। এটা আওয়ামী লীগের এই বর্তমান সময়ে আমরা এই বিষয়টা লক্ষ্য করছি এবং আমাদের চোখের সামনেই এই আপনার বর্তমানে বিভিন্ন মন্ত্রীরা ধরা পড়ছে, তারা গ্রেপ্তার হচ্ছেন। গত কয়েকদিন আগে আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান যখন সদরঘাট দিয়ে তারা এই আপনার নৌপথে কোথাও যেতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে তারা কোস্টগার্ড এবং পুলিশের হাতে, যেটা বন্দর পুলিশ এবং সাধারণ পুলিশ রয়েছে, তাদের হাতে গ্রেপ্তার হন। আমি দেখে খুব কষ্ট পেয়েছিলাম। তাদের দুইজনকে এমনভাবে বেঁধেছে, আমরা বর্তমানে এই যে চোর সেচ্ছর আছে, যারা ডাকাত আছে, আমরা এই মানবাধিকার লঙ্ঘন হবে এই চিন্তা করে আমরা তাদেরকে এভাবে বেঁধে আপনার শাস্তি দেই না। ঠিক এই পর্যায়ে তাদেরকে ঠিক এমনই পরিস্থিতিতে তাদেরকে 2 হাত বেঁধে তাদেরকে আপনার ওই স্পিডবোট থেকে নামানো হয়েছিল। এটা আমাদের বর্তমান যারা মন্ত্রী এমপি আছেন, ক্ষমতা ছেড়েছেন কিংবা ভবিষ্যতে মন্ত্রী এমপি হবেন, কোনো রকম রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ক্ষমতা পেয়ে যখন ক্ষমতার অপব্যবহার করবেন, তাদের জন্য এই পরিণতিটাই সবচেয়ে বেস্ট একটা পলিসি। তাদেরকে তো হাত বেঁধে রেখেছিল। আমার মনে হয়েছিল তাদের মতো 2 জন ব্যক্তি, যারা সালমান এফ রহমান বাংলাদেশ নয়, আমার মনে হয় দক্ষিণ এশিয়ার মধ্যে যদি ধনীদের তালিকা সংগ্রহ করা হয় তাহলে সালমান এফ রহমানও তাদের মধ্যে একজন হবে। তার মতো একজন লোক, যেটা আপনার বর্তমানে আমাদের যে সবচেয়ে আলোচিত শেখ হাসিনার সবচেয়ে উন্নয়নের যেই কর্মধারার মধ্যে একটি, সেটা হলো পদ্মা সেতু। যে পদ্মা সেতু নির্মাণ করতে যত টাকা ব্যয় হয়েছে, এরকম একটি পদ্মা সেতুর চেয়েও বেশি সে লোন নিয়ে বাংলাদেশের ব্যাংকগুলোকে সে খালি করে দিয়েছে। আর আইনমন্ত্রী, সে তো বস্তায় বস্তায় টাকা তিনি আত্মসাৎ করেছেন, এই বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। আমি আমার সেটা আপনাদেরকে এই কথাটি বলার, আমি কোনো আওয়ামী লীগের প্রতি আপনার জেদ কিংবা ঘৃণা নয়, আমি সাধারণ মানুষকে, যারা এদেশের ক্ষমতায় আসতে চাচ্ছেন কিংবা চাইবেন কিংবা ভবিষ্যতে হবেন, তরুণ প্রজন্মকে আমি এই মেসেজটাই দিতে চাচ্ছি যে তোমরা কখনো লোভী হও না। কারণ একটি ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার করা একেবারে অনুচিত। আজকে একটি জিনিস দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের একটি এমপি মন্ত্রী বাংলাদেশের কোথাও জায়গা পাচ্ছে না। তারা কেউ না কেউ ওই আত্মগোপনে আছেন। কেউ, আমি কয়েকদিন আগে যে পরশুদিন সেটা এই পলক গ্রেফতার হলো এবং গতকাল রাতে আপনার দীপুমণি গ্রেপ্তার হয়েছে। দীপুমণি যখন গ্রেপ্তার হয়, যখন তাকে কোর্টে হাজির করা হয়, তখন তাকে এটা বাস্তব দেখা এবং যেটা আমাদের যারা গণমাধ্যমে এটা এসেছে, তাকে চড়লাথি দিয়েছে। এবং পলক একজন তরুণ সমাজসেবক এবং তরুণ রাজনীতিবিদ, তার কাছে কোটি কোটি টাকা, অথচ তিনি বলেছিলেন যে আমার ওয়াইফ এই প্রাইভেট পড়িয়ে টাকা ইনকাম করেছে। ভাই, এটা কি সম্ভব? বাংলাদেশের টিচাররা না খেয়ে থাকে, প্রাইভেট কয় লাখ টাকা পাওয়া যায় প্রতি মাসে, একজন মানুষ কতগুলো প্রাইভেট পড়াতে পারে? এটা একেবারে অবাঞ্ছিত একটি কথা, একেবারে মানে একটা ফালতু কথা। এই কথাটি বলে
পলক যেটা মানুষকে বোঝাতে চাচ্ছে এটা একেবারে অপ্রাসঙ্গিক। আমি যখন আমি অনেকেই বলেছিলাম যে কখনোই যেটা আপনার এই পলক যেই কাজটা করেছিল, আমাদের নেট বন্ধ করে দিয়েছিল, বাংলাদেশের টোটাল নেট অফ করে বলছিল যে এখানে তারা অনেক ক্ষয়ক্ষতি করেছে। যেইখানে মহাখালীতে যে অফিসটা রয়েছে সেই অফিসটাতে ঢুকতে হলে 4টি দরজার দরকার হয়, অর্থাৎ আপনি 4টি দরজা পেরিয়ে এরপরে আপনার মেশিন রুমে ঢুকতে হবে। অতএব এই 4টি দরজা সাধারণ মানুষের দ্বারা পার হয়ে ওখানে ঢুকা এতটা সহজ নয়। পলক একটা মিথ্যা কথা বলেছিল। আজকের পরিস্থিতিটা পলকে ধীরে ধীরে বুঝতেছে। কারণ পলক আমি একটি মাধ্যমে দেখেছি যে পলক 24 ঘন্টায় কাঁদছে। তার কারণটা কি? পলক বুঝতে পারছে তার অপরাধের যে চিহ্নগুলো তিনি রেখে গেছেন এগুলো কখনোই মুছে যাওয়ার মতো না। কারণ এই তথ্য প্রযুক্তির যুগে আপনার মোবাইলটা কোথায় কখন কিভাবে বন্ধ ছিল, কোথায় কোত্থেকে কয়টা ফোন দিয়েছেন এবং কার সাথে কথা বলেছেন, প্রতিটা সেকেন্ড আপনাকে হিসাব করে আপনাকে প্রিন্টে, আপনার যেটা লেজার প্রিন্টে আপনি বের হয়ে আসবে। এতটা সহজ নয়। আওয়ামী লীগের মন্ত্রীরা যতটা বুদ্ধিমান মনে করেছিল, আসলে তারা তার চেয়ে বেশি বোকা। তার কারণ কি? আপনারা একটি জিনিস মনে রাখবেন যে এই যে যেই সব মন্ত্রীগুলো আমাদের বর্তমানে গ্রেফতার হয়েছেন, তাদের প্রতিটা কথা রেকর্ডিং আছে, প্রতিটা মুহূর্ত রেকর্ডিং আছে। তারা কোথায় ছিল, কখন কোথায় আপনার কোন নেটওয়ার্ক থেকে কথা বলেছে, এই বিষয়টি কারো প্রমাণ করতে হবে না। আপনার মোবাইল নেটওয়ার্কে বলে দিবে যে কে কোথায় কিভাবে কার সাথে কথা বলেছে। পৃথিবীর কোনো একটি তথ্য তারা ভ্যানিশ করার মতো কোনো সুযোগ নেই আমি মনে করি। আর আমি মনে করা দিয়ে যায় আসে না। তার কারণ হচ্ছে এটা তথ্য প্রযুক্তি বলে দেবে যে আপনি কখন কার সাথে কোথায় কিভাবে কথা বলেছেন, কয় মিনিট কয় সেকেন্ড পর্যন্ত আপনাকে বলে দিবে। অতএব তাদেরকে এই চিন্তা করার কোনো সুযোগ নেই যে পাবলিক এখনো বোকা রয়েছে। কারণ এই প্রযুক্তিটা কারো কথা শোনে না। আপনি একটি ক্যামেরা দিয়ে যখন ছবি উঠাবেন তখন ওই সেকেন্ড পর্যন্ত উঠবে, কোন এরিয়া থেকে আপনি ছবিটা তুলেছেন সেটাও উঠবে। এইটা যদি সাধারণভাবে বোঝা যায়, আর এই যে আপনার যে কথাগুলো রেকর্ডিং হচ্ছে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। যাই হোক, আজকে আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম যে আমাদের যেই ক্ষমতা, আমরা যেই ক্ষমতার লুট করি, আমরা যে ক্ষমতার বড়াই করি, আমরা যে ক্ষমতার বাহাদুরি করি, আমরা যে ক্ষমতার অপব্যবহার করি, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আজকে। গত 4ই আগস্ট রাত 12টার সময় শেখ হাসিনা জানতো না যে তাকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে পরাজিত হয়ে তাকে পিছনের দরজা দিয়ে দেশ থেকে তাকে এক ড্রেসে পালিয়ে যেতে হবে। কখনোই কল্পনা করিনি। আইনমন্ত্রী আনিসুল হক কখনোই ভাবেননি তাকে চোরের মতো বেঁধে জেলখানায় নিয়ে আসা হবে। সালমান এফ রহমান কখনোই ভাবেননি যে তাকে ওই আপনার কোমরে রশি বেঁধে, হাতে রশি বেঁধে, কোমর আপনার হ্যান্ডকাপ পরিয়ে তাকে কোর্টে হাজির করানো হবে। এরপরে দীপু মনুও বুঝতে পারেনি যে তাকে এই বাড়িধারা ডিওএস থেকে তুলে এনে তাকে কোর্টে হাজির করানো হবে। আমি মনে করি যে আপনারা যারা ভবিষ্যতে এই দেশের কর্ণধার হবেন কিংবা হতে যাচ্ছেন, তাদেরকে সৎভাবে এই দেশ যদি পরিচালনা করতে পারেন তবে আসবেন। আপনি মনে রাখবেন যে এই ছাত্র সমাজ যখন জেগেছে, আপনারা নিশ্চিত থাকবেন এই ছাত্র সমাজ একদিন আপনাদের সকল অপকর্মকে এই সাধারণ মানুষের কাছে উত্থাপন করবে। যে উত্থাপনটা বাংলাদেশ আওয়ামী লীগকে উপস্থাপন করেছে সারা বিশ্বের কাছে। আপনারা মনে রাখবেন যে যারা যারা এই অপকর্মের সাথে সংযুক্ত ছিল আছে, প্রত্যেকটা মানুষের সঠিক বিচার হবে এবং বিচার হতে বাধ্য। শুধু এই এমপি মন্ত্রী না, যারা আমলা রয়েছেন, যারা এদেশের ব্যবসায়ী রয়েছেন, সকলের বিচারটাই
হবে ইনশাল্লাহ। আমি আরেকটি কথা বলি, সেই কথাটি হলো বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা পৃথিবীর যিনি একটি আইডল, সেটা হলো ডক্টর ইউনূস। আপনারা যদি মনে করেন যে ডক্টর ইউনূস একজন রাজনীতিবিদ হিসেবে অযোগ্য, তাহলে সবচেয়ে বড় বোকা আপনি। তার কারণ হচ্ছে একজন অর্থনীতিবিদ সে সব কিছুই করতে পারে। যদি অর্থনীতির চাকাটাকে সে ঘুরিয়ে দিতে পারে, তাহলে আপনারা মনে রাখবেন যে এই অর্থনীতি একদিন যখন চাকা ঘুরে যাবে, তখন বাংলাদেশের মানুষ তখন অনেক দলকেই ভুলে যাবে, তখন আর এই দলের চিন্তা করবে না। মানুষ এখন শান্তিতে বসবাস করতে চায়। মানুষের পকেটে টাকা থাকলে রাজনীতি হবে, পকেটে টাকা না থাকলে রাজনীতি হবে। 2-4-5 জন এই বাংলাদেশে যারা রাজনীতি করে অবৈধভাবে টাকা উপার্জন করেছে, তাদের জন্য আমাদের বাংলাদেশ না। আমি মনে করি আপনারা এই যারা তরুণ সমন্বয়ক রয়েছেন, যারা তরুণ রাজনীতিবিদ রয়েছেন, যারা এই আমাদের বর্তমানে এই আপনার এই কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত ছাত্র সমাজ রয়েছেন, এবং দেশে নতুন যে আপনার প্রাণচঞ্চল সৃষ্টি হয়েছে, এই নতুন করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব, এবং আপনারাও সকলে সাহায্য সহযোগিতা করবেন। এতে এক সময় দেখবেন এই বাংলাদেশের সমস্ত অর্থনীতির চাকা ঘুরে গেছে ইনশাল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আরেকটি অনুষ্ঠানে আপনাদেরকে আমি এই আলোচনা আহ্বান জানিয়ে আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।